সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। সাথে আছি ইয়াসির সিলভি। আমাদের একটাই প্রশ্ন, আগামীর বাংলাদেশ কেমন চাই, কেমন রাষ্ট্র আমরা দেখতে চাই। এই একটি প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের নিরন্তর ছুটে চলা। সেটির ধারাবাহিকতা এবার আমরা চলে এসেছি চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো এখানে কর্মরত বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সঙ্গে। আজকে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আজকে আমাদের আলোচক প্যানেলে যারা আছেন সবাই চিকিৎসক এবং সবাই নারী, এবং এই জায়গায় আমরা আজকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। এই এপিসোডটি স্পেশাল, কারণ আমাদের আজ পর্যন্ত যত আয়োজন আমরা ধারণ করছি এমন কোনো আয়োজন ছিল না যেই আয়োজনটি শুধুমাত্র নারীদেরকে নিয়ে। তো আমাদের নারী চিকিৎসকদের যে বর্ণাঢ্য যে ক্যারিয়ার, সেখানে তাদের কি অভিজ্ঞতা, তারা কেন চিকিৎসা খাতে এলেন এবং রাষ্ট্রের কাছে তাদের যে প্রত্যাশা ছিল সেটি আমরা জানার চেষ্টা করব। সেই সাথে তারা দেশ এবং দেশের মানুষের কল্যাণে কী কী কাজ করেছে সেটি আমরা জানার চেষ্টা করব, এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য তাদেরই বা কী পরামর্শ থাকবে সেটিও আমরা জানার চেষ্টা করব। সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের নারী চিকিৎসকদের কী পরামর্শ আমরা সেটি তুলে ধরব। প্রথমেই পরিচয়ের পালা। আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত আলোচকবৃন্দের সাথে। আমার ডান দিক থেকে আছেন প্রফেসর ডক্টর সুলতানা রোমা আলম, বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এরপরে রয়েছেন ডাক্তার সোমা চৌধুরী, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, এবং সর্বশেষ ডাক্তার জান্নাতুল ফিরদৌস মিম, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, শিশু বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমার বাদিক থেকে আছেন ডাক্তার শেখ শিরিন আফরোজ, সহকারী অধ্যাপক, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিভাগ। এরপরেই রয়েছেন ডাক্তার ফারহানা খানম মিথিলা, ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন বিভাগ। এবং সর্বশেষ রয়েছেন ডাক্তার বুশরা আল মোবাশেরা, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অর্থোপেডিক ও সার্জারি বিভাগ। দর্শক, আমরা পরিচিত হলাম আমাদের আজকের অতিথিবর্গের সাথে। আমরা এবার চলে যাব সরাসরি আমাদের আলোচনায়। সবার প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথি প্রফেসর ডক্টর সুলতানা রোমা আলম, বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ। ম্যাডাম, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ এই অনুষ্ঠানে। ম্যাডাম, প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইব, বাংলাদেশের মতো একটি কনজারভেটিভ সোসাইটিতে ঘর থেকে বের হয়ে আসা, চিকিৎসার মতো মহান পেশায় সম্পৃক্ত হওয়া, এই গল্পটা হয়তোবা অতটা সহজ ছিল না। কিভাবে মেডিকেল শিক্ষায় এলেন, কিভাবে চিকিৎসাবিদ্যায় এবং বর্তমানে চিকিৎসা পেশায় চর্চায় আছেন, সেই বিষয়ে আমরা একটু জানতে চাইব। চিকিৎসা সেবা কেন, যে কোনো প্রফেশনে মেয়েদের একদম সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে প্রফেশনে আসাটা এখনও কিছুটা কঠিন। তারপর আমি বলবো যে মেয়েরা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের দেশও এগিয়ে যাচ্ছে, মানুষের মানসিকতাও সেভাবে একই সাথে পাল্টাচ্ছে। যেটা পুরুষ নির্ভর সমাজ ছিল সেটা এখন ইকুয়াল জেন্ডারের আন্দোলনের কারণে হোক, যেভাবেই হোক, একটা কিন্তু বিরাট মানসিকতার পরিবর্তন এসছে নারী পুরুষ সবাই। আমি বলি যে বাংলাদেশের পুরুষ সমাজে এই পরিবর্তনটা এসছে, যার জন্য আমাদের এখন অনেক মেয়েরাই আমরা প্রফেশনে আসতে পারছি। শুধু তাই না, প্রফেশনে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত আপনার কত বছর হলো এবং আপনার অর্জনগুলো কি? আমার পড়াশোনা সহ বলতে গেলে আমার 32 বছর আমি এই প্রফেশনে আছি। 7 বছর পড়াশোনা এবং 25 বছর আমি আমার এই প্রফেশনে আছি। আমি স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা, আমাদের দুটো উইং এই চিকিৎসা ক্ষেত্রে। আমি এখন চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষার সাথে জড়িত। এই জায়গায় যদি আমি বলি, বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে চিকিৎসা ক্ষেত্রে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এবং সেই জায়গা থেকে উত্তরণের জন্য আপনারা ডাক্তাররা সহ সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন। আমরা কত দূর এগোলাম এবং আর কত পথ বাকি আছে স্বাস্থ্য শিক্ষা খাতে আমাদের কাঙ্ক্ষিত অর্জন যদি আমরা হাতে পেতে চাই? স্বাস্থ্য শিক্ষার খাত যদি ধরেন, আমরা আসলে অনেকখানি এগিয়ে এসেছি। এখন পুরো বিশ্বে একটা নতুন ট্রেন্ড এসছে যে পুরো বিশ্বের যে স্বাস্থ্য শিক্ষা, এটাকে একটা গোল্ড স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে চাচ্ছে। এটা পুরো ওয়ার্ল্ডেই জিনিসটা শুরু হয়েছে। তো সেই হিসেবে আমাদের দেশে যখন এটা কাজ শুরু হয়েছে, দেখা গেল যে আমরা কিন্তু অলমোস্ট ওই স্ট্যান্ডার্ডের কাছাকাছি। সো আমি বলবো যে আমরা অনেকটাই এগিয়ে আছি। আমাদের রিসেন্টলি আমরা যদি দেখি, আমাদের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে
আমি যেটা মনে করছি যে সামনে এগিয়ে যেতে যে যে জায়গাগুলো আমাদের কাজ করা প্রয়োজন তার মধ্যে একটা হচ্ছে পলিসি মেকিং। পলিসি মেকিংয়ে আমরা দেখছি যে ধরুন সবাই এখন আমার ক্ষেত্রে সুবিধাটা কোথায় বা অসুবিধাটা কোথায় সেটা কিন্তু আমি ভালো বলতে পারছি। তাহলে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যসেবা স্বাস্থ্য শিক্ষায় যারা নিয়োজিত তাদেরকে সে জায়গায় নিয়ে যাওয়া। একজন আমলা কিন্তু সচিবালয়ে বসে বলতে পারবে না যে একটা মেডিকেল কলেজের কোথায় কোথায় দুর্বলতা থাকবে বা কোথায় কোথায় তার একটা স্ট্রেংথ থাকবে, কোন জায়গাটায় কাজ করতে হবে। তো সেই জায়গায় পলিসি মেকিংয়ের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রের লোকজনকে ইনভলভ করা। 2 হচ্ছে বিকেন্দ্রীকরণ, সব কিছুই রাজধানী কেন্দ্রিক করে ফেলাটা, এটাও কিন্তু আমি মনে করি যে কিছুটা আমাদেরকে পিছিয়ে ধরে রাখছে। বিকেন্দ্রীকরণে অনেক প্রয়োজন আছে। তৃতীয় আরেকটা হচ্ছে আমি যখন কোনো পলিসি মেকিং করছি সেইটা ইমপ্লিমেন্টেশন কতটুকু হচ্ছে সেটা মনিটরিং খুবই প্রয়োজনীয়। যে আমি স্বাস্থ্য শিক্ষা আমি দিয়ে দিলাম, পলিসি মেকিং করে দিলাম, মেডিকেল কলেজের শিক্ষা এভাবে হবে, টুলস এই থাকবে, সবার এই জিনিস থাকতে হবে, ঠিক আছে, কিন্তু আর এইটা মনিটরিংটা অনেক জরুরি। আর তিনোটা ক্ষেত্রে অনেস্টি জরুরি। বাহ, চমৎকার বলেছেন। স্বাস্থ্য শিক্ষা খাতের উন্নয়নে আপনার পরামর্শগুলো আমরাও বিশ্বাস করি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসবে। ম্যাডাম, এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান? অবশ্যই আমি সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণ এটাই দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক ডাক্তার শেখ শিরিন আফরোজ, সহকারী অধ্যাপক, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিভাগ। ম্যাডাম, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। শুরুতেই আপনার চিকিৎসা বিদ্যায় আসার গল্পটা জানতে চাই, কিভাবে আসা? আসলে চিকিৎসা ক্ষেত্রে আসার স্বপ্নটা আমার মাই দেখেছিল। আমাদের একটা সময় ছিল যখন বাবা মা স্বপ্ন দেখতেন ছেলে মেয়েদেরকে নিয়ে, আমরা তাদের স্বপ্নটা পূরণ করতাম। তো তাদের স্বপ্ন পূরণ করতেই আমার চিকিৎসা বিজ্ঞানে আসা আর কি। আর যদি বলেন যে কোনো অভিজ্ঞতা, হ্যাঁ, মেয়ে হিসাবে আমি আসলে কোনো অবস্টেকেলের সমস্যা কোনো কিছুতে পড়িনি। তবে আমি মনে করবো আমি প্রিভিলেজড বা আমি ব্লেসড, বিকজ আমরা যখন মেডিকেলে পড়েছি আমাদের স্যার ম্যাডামরা কখনোই ছেলে মেয়েকে আলাদা করে দেখেননি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের যারা বন্ধু সহপাঠী ছিল, ছেলে বন্ধুরা ছিল, তারাও আমাদেরকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করেছে। তো আমার মনে হয়েছে যে মেডিকেল প্রফেশনে আসলে ছেলে মেয়ে আলাদা করে দেখার কোনো জায়গাই নেই। দারুণ বলেছেন। এটাই আসলেই আসার কথা যে মেডিকেল সায়েন্সে অন্তত ছেলে মেয়ের যে বিভাজন সেটি নেই, যদিও আমাদের সামাজিক প্রেক্ষাপটটা দুর্ভাগ্যজনক সত্য হলো, এটা অনেক ক্ষেত্রে আমরা দেখি। এবার আপনারা সরাসরি আপনার সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই। আপনি কাজ করছেন হরমোন, ডায়াবেটিস এবং থাইরয়েড নিয়ে। এই ক্ষেত্রেও আমরা নারীদের একটা কমন সমস্যা সাম্প্রতিককালে খুব বৃদ্ধি পেয়েছে, সেটি হচ্ছে তাদের থাইরয়েড এবং হরমোনের সমস্যা। এটা পুরুষদের তুলনায় নারীদের অনেক বেশি দেখা যায়। এই ক্ষেত্রে এটার মূলে আসলে কি এবং আপনার কি পরামর্শ থাকবে? আসলে আমরা এই থাইরয়েড যে মেয়েদের বেশি হয় তার একটাই কারণ হচ্ছে থাইরয়েড রোগটা অটোইমিউন ডিজিজ। সো অটোইমিউন ডিজিজ, অল অটোইমিউন ডিজিজ মহিলাদের বেশি হয়। সেক্ষেত্রে মহিলাদের পার্সেন্টেজটা একটু বেশি আমরা দেখতে পাই থাইরয়েডের ক্ষেত্রে, ঠিক আছে। যখন কেউ প্রেগনেন্ট হয় ফার্স্টের দিকে যে আমরা কিছু টেস্ট দিই, কমন কিছু টেস্ট দেওয়া হয়, তার মধ্যে TSH যেটা থাইরয়েডের হরমোন টেস্ট, সেটা ইনক্লুড করা হলো। তো আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারছি পেশেন্টদেরকে। কিংবা থাইরয়েডের যে মূল সমস্যাগুলি, যেটা থাইরয়েড এক্সেস, হরমোন এক্সেস হলে কি হয় বা হরমোন কমে গেলে কি হয়, হ্যাঁ, সেই ব্যাপারগুলি আমরা তখন MBBS লেভেলে কারিকুলামের মধ্যে সাবজেক্ট হিসাবে এন্ডোক্রাইনের কিছু আমরা চ্যাপ্টার ঢুকে দিয়েছি, যাতে ছেলেমেয়েরা আগে থেকেই MBBS লেভেল থেকেই এন্ডোক্রাইন এবং এই থাইরয়েড সম্বন্ধে অনেকে জানতে পারে, যার জন্য এই সাবজেক্টটা বা এই রোগটা সামনে এসছে। এবং আজকাল অনেক মহিলারা, সাধারণ মহিলারাও কিন্তু জানে থাইরয়েড সম্বন্ধে। ঠিক এই জায়গায় যদি ডায়াবেটিসের কথা বলি, এখানে আবার ছেলে মেয়ে এমনকি ক্ষেত্রবিশেষ শিশু পর্যন্ত আজকাল অনেকেই আক্রান্ত হচ্ছে। মানে বাংলাদেশে এইটির প্রকোপ অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, এটাকে আসলে নিয়ন্ত্রণে আনবার জন্য আপনার কি পরামর্শ থাকবে? আচ্ছা, এইটার একমাত্র পরামর্শ হচ্ছে, আমরা তো জানি যে ডায়াবেটিসের অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন একটু বেশি বয়সে টাইপ 2 ডায়াবেটিস হয়, একটু কম বয়সে টাইপ 1 ডায়াবেটিস হয়। এই জিনিসটা সম্পর্কে সবাই জানে। আবার প্রেগনেন্সিতে কিছু ডায়াবেটিস হয়। কিন্তু আমাদের আরেকটা জিনিস জানা দরকার, যে কম বয়সী শিশুদের, বিশেষ করে এই 13-14 বছর বয়সে যারা পিউবার্টির সময়, যারা একটু ওই সময়টা করেই কিন্তু বাচ্চা কাচ্চারা
একটু ফাস্ট ফুডের দিকে বেশি ঝোঁকে, একটু ওজনটা বেশি বেড়ে যায়, হ্যাঁ, এই সময়টা কিন্তু এক ধরনের ডায়াবেটিস হয়, যেটাকে আমরা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং বলি, যেটাতে ওজন বৃদ্ধির কারণে হচ্ছে। আবার দেখা যায় যে এদের ক্ষেত্রে যে জেনেটিক একটা প্রবলেম থাকার কারণে, ওজন বৃদ্ধি হওয়ার কারণে তাদের ক্ষেত্রে ডায়াবেটিসটা খুব দ্রুত হয়। আবার কিছু ডায়াবেটিস আছে যাদের শুধুমাত্র ওজন বৃদ্ধির কারণে ডায়াবেটিস, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় বলে আমরা ডায়াবেটিসটা বলি, হ্যাঁ। সেই ক্ষেত্রে সচেতনতা বলতে আমি যদি ছোট বাচ্চা থেকে আমার শুরু করতে হবে, বয়স্ক মানুষের ক্ষেত্রে বাদ দিয়ে, কারণ আমার মনে হয় কারণ টাইপ 2 যারা বয়স্ক মানুষ আসে তারা ফ্র্যাঙ্ক একটা ডায়াবেটিস কমপ্লিকেশন নিয়ে কিংবা তার একটা বোঝে যে, কারণ ডায়াবেটিস রোগটা এখন সবাই জানে, সো ওনার সাইন সিমটমগুলি বুঝেই আমাদের কাছে আসে। কিন্তু ওই যে বাচ্চা ছেলে মেয়েগুলি তারা কিন্তু সাইন সিমটম বোঝে না, তারা কিন্তু ওই ফাস্টফুডের দিকেই ঢুকছে, আবার ওজনটাও বৃদ্ধি হচ্ছে। তো আমার মনে হয় যে এই ফ্যামিলিতে যে ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস সম্বন্ধে জানে, এই ওজন বৃদ্ধির কারণেও যে শুধু ডায়াবেটিস হতে পারে এই অ্যাওয়ারনেসটাই তৈরি করতে হবে। দারুণ বলেছেন, সহজ কথায় গল্পে গল্পে সচেতনতা তৈরি করা, এটি একটি কার্যকর উপায় হতে পারে। ম্যাডাম, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন নারী তথা একজন চিকিৎসক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি আমার জায়গা থেকে যদি বলি, নারী চিকিৎসক হিসাবে অবশ্যই সবার সুস্থতা কামনা করব, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আমি আমার জায়গা থেকে আমার সাবজেক্টটা অনুযায়ী আমি আরও বেশি অ্যাওয়ারনেস তৈরি করতে চাই ডায়াবেটিস সম্বন্ধে, থাইরয়েড সম্বন্ধে এবং অ্যাসোসিয়েটেড আরও কিছু হরমোনাল ডিজিজ আছে, সেই সম্বন্ধে সবার মধ্যে যাতে অ্যাওয়ারনেসটা তৈরি হয়, সেরকম আমি বাংলাদেশ চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে কথা বলবো, আমাদের সাথে আছেন প্রসূত ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমা চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। আপনি তো কাজ করছেন অনেক বছর ধরে স্ত্রী রোগ নিয়ে। এখানে একটি স্পষ্ট পার্থক্য আমরা দেখতে পাই শহর এবং গ্রামের মধ্যে। শহরের চিকিৎসা সেবা যতটা পর্যাপ্ত এবং সচেতনতা যত বেশি, সেটা কিন্তু গ্রামে একেবারে সন্তোষজনক নয়। তো দুই জায়গায় যেহেতু কাজ করেছেন, শহর এবং গ্রামের তুলনামূলক চিত্র আমাদেরকে একটু যদি বলতেন। আপনি যেটা বলছেন যে শহরে এবং গ্রামে যে পার্থক্য, এটা আসলে পুরো চিন্তা করতে গেলে পুরো একটা সিস্টেমের ব্যাপার। মানে আমাদের দেশে তৃণমূল পর্যায়ে যখন সেবা দিতে যায়, সেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু গ্রাম কেন্দ্রিক ধরতে গেলে। এটা কিন্তু পৃথিবীতে একটা মডেল হিসেবে কাজ করে। যেমন এই যে বললাম পরিবার কল্যাণ সহকারী, তার কাছ থেকে তিনি জানতে পারবেন যে কোথায় গেলে সেবা পাবে। এবং তৃণমূল পর্যায়ে যে কমিউনিটি ক্লিনিকগুলো, তারপরে রুরাল ডিসপেন্সারি, তারপরে হচ্ছে যে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল, টারশিয়ারি সেন্টার হিসেবে মেডিকেল কলেজ এবং এর সাথে সাথে বিভিন্ন প্রাইভেট সেক্টরে। তাহলে একটা মা যদি কোনো কারণে কোনো সমস্যার সম্মুখীন হন, তিনি যদি তৃণমূল পর্যায়ে এই সেবাটা না পান, তাকে কিন্তু রেফার করে একেবারে টারশিয়ারি পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা সুযোগ রয়ে গেছে। যার কারণে আমাদের মায়েরা যারা আগে দেখা যেত গর্ভবতী চেকআপের বেলাতেই হাজার রকমের বাধা, কিন্তু এখন আমরা খুবই আশাব্যঞ্জক আমাদের জন্য। আমরা দেখি যে আমাদের মায়েরা আমাদের কাছে আসছে এবং তারা গর্ভবতী হওয়ার সাথে সাথে চেকআপের জন্য, এবং সবচেয়ে খুশির কথা যে তাদের শাশুড়িরা তাদেরকে নিয়ে আসে। এবং যার কারণে আমরা এই যে যখন কথা বলি, আমরা পরিবারের লোকজন সহ কথা বলি। মা আসে, মার সাথে স্বামী, শাশুড়ি সবাইকে নিয়ে, কারণ মা একা কিন্তু তার সচেতনতা নিয়েও তাকে বিপদ থেকে রক্ষা করতে পারে না অনেক সময়। যার কারণে পরিবারের সাহায্যটা তার জন্য খুবই প্রয়োজন। এই পাশ করার পর থেকে আমি এই যে প্রসূতি এবং এই স্ত্রীরোগ নিয়েই কাজ করে যাচ্ছি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে যখন দেখি যে আমাদের মায়েরা গর্ভবতীকালীন যে বিপদ, সেই বিপদ থেকে নিজেকে অনেক বেশি রক্ষা করতে পারছে। কারণ একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাবে, এর চেয়ে দুঃখজনক ঘটনা কিন্তু আর কিছু হতে পারে না। তার মানে সার্বিকভাবে যেটি বলছেন, আমাদের চিকিৎসক এবং সরকারের নিরলস পরিশ্রমের ফলে আজকে আমরা একটি জায়গায় চলে এসেছি। এবং গ্রাম এখন শহরে যেরকম সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়, গ্রামে সুযোগ সুবিধা পাওয়া যায় না, এই কথাটা এখন আর আমরা অতটা মেনে নিতে চাই না। তবে সচ্ছলতার দিক থেকে এটা ঠিক যে এখানে শহরে যারা থাকে তারা একটু বেশি সচ্ছল, তারা প্রাইভেট সেক্টরে গিয়ে সেবা নিতে পারে। কিন্তু কোনো মা যদি ইচ্ছা করে গ্রামে তিনি সেবা গ্রহণ করবেন, সেক্ষেত্রেও তিনি যথেষ্ট সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন। সার্বিকভাবে নিরাপদ মাতৃত্বের জন্য আপনার পক্ষ থেকে যদি কোনো পরামর্শ থাকে? নিরাপদ মাতৃত্বের জন্য সবচেয়ে বড় দরকার যেটা, সেটা হচ্ছে সচেতনতা।
আমরা যদি সবাই পরিবারের সবাই মায়ের সাথে সাথে একটু সচেতন হই, মা যখন গর্ভবতী হন তাকে যদি একটু সেবা কেন্দ্রে নিয়ে যাই, তার খাবারের দিকে একটু লক্ষ্য রাখি এবং তার বিপদচিহ্ন কোনো রকম যদি থাকে সাথে সাথে কোনো রকম স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেই, তাহলে আমরা মাদেরকে বাঁচাতে পারবো। এবং আমরা এমনই একটি বাংলাদেশ আসলে এখানে দেখতে চাই যে যেখানে কোনো মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাবে না। এর চেয়ে কষ্ট একটা সন্তানের জীবনেও কিছু হতে পারে না। আর এটা একটা দেশের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্য যে মা মারা যায়। সূচক চিন্তা করতে গেলে যে মাতৃমৃত্যু কম, এটা একটা দেশ কোন লেভেলে আছে তাকে বিবেচনা করা যায়। তো সেক্ষেত্রে আমাদের মাতৃমৃত্যু কিন্তু আগের চেয়ে অনেক কমেছে, তবে আমরা এই সংখ্যাটাকে আরও কমের দিকে নিয়ে যেতে চাই। বাহ, দারুণ বলেছেন। এবং আপনাদের হাত ধরে বাংলাদেশের গাইনি চিকিৎসা আরও বেশি উত্তরোত্তর সাফল্য পাক, সেটা আমরাও প্রত্যাশা করি। সর্বশেষ প্রশ্ন, একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? দেখতে চাই যেখানে এই যে আমরা যারা কাজ করছি, আমি যেহেতু গাইনি নিয়ে কাজ করি এবং দেখা যায় যে আমাদের দেশে এইসব গাইনি সেক্টরে বা স্ত্রীরোগ বা প্রসূতি এই ক্ষেত্রে যারা কাজ করে তারা, আমরা যারা, এটা যেহেতু একটা খুব স্পর্শকাতর একটা বিষয়, বেশি রকমের সমস্যায় পড়ে। এবং আমি চাই যে, আমার পক্ষ থেকে আমি চাই যে আমরা যারা কাজ করছি তারা যেন একটা নিরাপদ কর্মক্ষেত্র পায়। আর দেশের মানুষের জন্য চাইব যে আপনার মা সন্তান জন্মদানে সকল রকম সুযোগ সুবিধা তিনি যেন আপনার কাছ থেকে পান। কখনোই যেন এমন না হয় তিনি গর্ভবতী হয়ে অনিরাপদ বোধ করছেন। তিনি যেন মনে করেন যে আমি সন্তান জন্ম দিতে গিয়ে সকল রকম সুযোগ সুবিধা আমি রাষ্ট্রের কাছ থেকে পাবো, এইটুকু মায়ের আশা থাকে। বাহ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমরা সরাসরি চলে যাব। আমাদের সাথে আরেকজন চিকিৎসক আছেন, ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, তিনি চট্টগ্রাম মেডিকেলে কর্মরত আছেন, ডাক্তার ফারহানা খানম মিথিলা। আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত। ম্যাডাম, আপনার কাছে যেটা জানতে চাইবো, কোভিড কাল থেকে বাংলাদেশে ইনফেকশাস ডিজিজ খুব আলোচিত একটি বিষয়। এর আগে এটির নিয়ে চর্চা হলো, সেভাবে আলোচিত ছিল না। তো আপনি যেহেতু এই জায়গায় কাজ করছেন, বর্তমানে বাংলাদেশে সংক্রামক রোগের কি অবস্থা এবং এই জায়গায় উন্নয়নে কোন কোন ধরনের কাজগুলো হচ্ছে যদি আমাদেরকে বলতেন। আসলে আপনি যেটা বললেন যে কোভিড সময়কালীন এবং এর পরবর্তী ইনফেকশাস ডিজিজ বা সংক্রামক ব্যাধি, এটা নিয়ে সচেতনতা বলেন, সবার মধ্যে আগ্রহ এটা তৈরি হয়েছে। কিন্তু আসলে আমরা যদি শুধু মনে করি যে সংক্রামক ব্যাধি বা ইনফেকশাস ডিজিজ মানেই শুধু কোভিড বা এই জাতীয় রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্রের অসুখ, ব্যাপারটা কিন্তু তা নয়। সংক্রামক ব্যাধি বলতে একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো সংক্রামক ব্যাধি এই সাবজেক্টের বা এটার ভেতরে পরিসরের মধ্যে পড়বে। তো সেই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ একটা ট্রপিক্যাল কান্ট্রি এবং সেই হিসাব থেকে ইনফেকশাস ডিজিজ শুরু থেকেই, জন্মলগ্ন থেকেই সবসময় আমাদের সাথেই ছিল। হ্যাঁ, কোভিড-19 সেই জিনিসটা নতুন রূপে সারা পৃথিবীর জন্য একদম নতুনভাবে প্যান্ডেমিক হিসেবে এসেছে। তবে হ্যাঁ, এটা একটা পজিটিভ দিক যে এই কোভিডের কারণে অনেক রকম সচেতনতা থেকে শুরু করে সব কিছুই বাংলাদেশের মানুষের মধ্যে, চিকিৎসকদের মধ্যে, সবার মধ্যেই এই সচেতনতা নতুন করে তৈরি হয়েছে। আর বর্তমান প্রেক্ষাপটে যদি বলেন, আমরা আসলে সংক্রামক ব্যাধির মধ্যেই বাস করছি। যেমন এখন যে জিনিসটা ভাইরাল ফিভার, এখনকার সময়ে টিভিতে আমরা প্রতিদিন যেটা দেখছি, ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং বলা হচ্ছে জিকাও, যেহেতু সরকারিভাবে এখনও ডায়াগনোসিসের টেস্টগুলো অ্যাভেলেবেল না, সেজন্য খুব কনফিডেন্টলি বলা যাচ্ছে না। তবে প্রাইভেট সেক্টরে আমরা চিকুনগুনিয়া খুব অল্প দিনে, জ্বরের প্রথম বা 2 নম্বর বা 3 নম্বর দিনের মধ্যে ডায়াগনোসিস করে ফেলতে পারছি, একটু ব্যয়বহুল কিন্তু হচ্ছে। টপিক্যাল মেডিসিনের এই জায়গাটা অনেক বেশি ডেভেলপ করার সময়ের দাবি, এবং এই প্রেক্ষিতে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশে এই জায়গাটাতে দ্রুত সমাধানের জন্য সরকারের কোন কোন উদ্যোগগুলো, মানে কোন কোন জায়গাগুলো বেশি অগ্রাধিকার দেওয়া দরকার? যেমন আসার কথা হচ্ছে, অলরেডি এই সেক্টরে অনেক আমাদের লিজেন্ডারি স্যাররা কাজ করছেন, স্যার ম্যাডামরা কাজ করছেন। আমি যদি বলি, আমি তো চট্টগ্রাম মেডিকেল কলেজে আছি, আমি তো আসলে প্রশিক্ষণার্থী, মানে আমি এমডি ফেজ এতে আছি। তো এফসিপিএস কোর্সও চালু আছে, এটাও ঢাকাতে আছেন, অনেকে করছেন। আর এমডিতে আমরা হচ্ছি চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির আন্ডার প্রথম ব্যাচ। তো আমার সৌভাগ্য যে আমি যেখানে কাজ করছি চট্টগ্রাম মেডিকেলে, আমি প্রফেসর অনুরুদ্ধ ঘোষ জয় স্যারের আন্ডারে কাজ করছি। স্যারকে আপনারা সবাই, বাংলাদেশ সবাই মোটামুটি চেনেন, যে আমাদের ওয়ান অফ দ্য নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ হচ্ছে স্নেক বাইট, যে সর্পদংশন। তো এই সেক্টর ছাড়াও স্যার আমাদের ইনফেকশাস ডিজিজ, সংক্রামক ব্যাধি সবগুলো জায়গা নিয়ে কাজ করছেন। তো এরকম চট্টগ্রামে এসে আমি প্রফেসর ফয়েজ স্যার, তারপরে আমাদের বিআইটিআরডির আমাদের ইনফেকশাস ডিজিজের বাংলাদেশে বর্তমানে একমাত্র প্রফেসর মামুন স্যার, তারপরে তাবাসসুম ম্যাডাম, বাংলাদেশের প্রথম ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডাক্তার হাসিনা নাসরিন ম্যাডাম,
তো সবাই আসলে এই সেক্টরে, এবং রতন স্যার, তারপরে প্রদীপ স্যার, মানে যতজন স্যাররা আছেন, প্রণব স্যার এই ইনফেকশন ডিজিজের এবং তার বাইরেও মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আমাদের স্যাররা যথেষ্ট পরিশ্রম করতেছেন। এবং আমাদের কোর্সটা চালু করার পেছনেও এটাও একটা উদ্যোগ যে যাতে ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট বাংলাদেশে আরও তৈরি হয়। তো এটা হচ্ছে একটা পজিটিভ কথা। আর চট্টগ্রাম মেডিকেল কলেজে ফিভার ক্লিনিক নামে নিস্তালে একটা নতুন ক্লিনিকই সাময়িকভাবে খোলা হয়েছে। তো আমরা আশা করছি খুব শীঘ্রই ইনফেকশন ডিজিজ ইউনিট অ্যাটলিস্ট বাংলাদেশের সরকারি প্রথম 8টা মেডিকেল কলেজে এবং পর্যায়ক্রমে অন্যান্য যে সদর হাসপাতাল এবং সব মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে আসবে। এভাবে আসলে আস্তে আস্তে প্রাইভেট মেডিকেল কলেজেও চলে আসবে। সো দেখা যাচ্ছে যে এভাবে করে তৈরি হবে, ডাক্তারদের মধ্যেও সচেতনতা তৈরি হবে। আবার ইনফেকশন ডিজিজ আসলে কোনোদিনই কমবে না, এটা কখনো মহামারী আকারে থাকবে। আমরা ইনফেকশনের মধ্যেই আসলে থাকবো, কিন্তু আমরা কিভাবে এটা কন্ট্রোল করতে পারি। আর আলাদা ইউনিট হলে আমি যেটা মানে ফ্ল্যাট পরবর্তী কুমিল্লা নোয়াখালী থেকে যে জিনিসটা ফেস করেছি, ওখানে ডাক্তার আমাদেরকে নিয়ে গেছিলো আসলে কিছুটা সেবাও দিতে হয়েছিল। আমরা যে ওখানে শুধু আসলে সার্ভে করতে গেছি ব্যাপারটা তা না, কিন্তু ওখানে গিয়ে আমাদের রুগী দেখতে হয়েছে, রুগী ম্যানেজ করতে, কারণ ডাক্তার নেই, ওনাদেরকে ডাক্তার হায়ারও করতে হয়েছে, কারণ প্যান্ডেমিকে তখন একসাথে এত রোগী সামাল দেওয়া ওই সদর হাসপাতালের পক্ষে সম্ভব ছিল না। তো আলাদা ইউনিট হলে সেখানে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেডিকেল অফিসার সব রকম লোকবল থাকবে। তো হঠাৎ করে বাংলাদেশকে কোনো বিপদের মধ্যে পড়তে হবে না। বাহ, অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার বলেছেন। আমরাও খুবই আশাবাদী টপিক্যাল মেডিসিন নিয়ে বাংলাদেশে ভবিষ্যতে আরও বেশি কাজ হবে। এবারে সর্বশেষ প্রশ্ন, একজন নাগরিক হিসেবে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান? বাংলাদেশকে এই মুহূর্তে সবার আগে চাওয়া হচ্ছে যে আমি যেন আমার সুবিচারটা পাই। আমার সাথে অন্যায় হয়েছে সেই জায়গাটা বলার এবং সেটার সুবিচার খুব দ্রুততার সাথে, এটা আমার মনে হয়, সেটা ছোট হোক অপরাধ, বড় হোক। এইটা আরেকটা হচ্ছে যে নিরাপত্তা, সেটা আমার কর্মক্ষেত্র। এবং দেখা যাচ্ছে আমরা অনেক সময় শুনি বিদেশে যে ওরা রাত 2টার সময় বের হলে ওদের কিছু মনে হয় না, ওদের ভাবতে হয় না যে আমি ছিনতাইকারীর কবলে পড়ব। তো এই দুটো আমার কাছে প্রথম চাওয়া, যে একজন নারী চিকিৎসক হিসেবে নারী পুরুষ সকল চিকিৎসক যেন তার কর্মস্থলে নিরাপদ থাকে, একই সাথে তার বাইরেও থাকে, কর্মস্থলের বাইরেও সে যেন নিরাপদ ফিল করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এবার আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আমাদের আরেকজন অতিথি আছেন, ডাক্তার জান্নাতুল ফিরদাউস মিম, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, শিশু বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনি যেহেতু শিশুদের নিয়ে কাজ করেন, শিশুদের মুখের হাসিকে বলা হয় পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। হ্যাঁ, এই এত সুন্দর মানুষদের সাথে আপনি কাজ করেন, যদি তারা সুন্দর অনুভূতি নিয়ে হয়তো আসে না, রোগ নিয়ে আসে, তাদের প্যারেন্টস অনেক বেশি চিন্তিত থাকে। এই ধরনের সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল এবং সেন্সিটিভ শিশুরা কিভাবে কাজ করেন, আপনার অভিজ্ঞতাগুলো যদি বলতেন। শিশু বিভাগ আসলে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমার সত্যি কথা বলতে ইন্টার্নশিপের টাইমেই, যখন আমার 28 দিন ইন্টার্নশিপের টাইম ছিল শিশু বিভাগে, তখনই আমি যখন চ্যালেঞ্জটা ফেস করেছি, আমার কাছে মনে হয়েছিল যে শিশু বিভাগে আসাটা বা এই চ্যালেঞ্জটা নিয়ে আমার জন্য খুব উপভোগ্য হবে, কারণ আমি চ্যালেঞ্জ নিতে বেশ পছন্দ করি। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার কাছে যখন বাবা মারা আসে খুব ওরিড হয়ে আসে, দেখা যায় যে হয়তো সামান্য জ্বর কাশি নিয়ে বা খিঁচুনি নিয়ে আসছে তারা। তা আমি যখন বাচ্চাটাকে ট্রিটমেন্ট করছি, দেখা যাচ্ছে যে 2-3 দিন পরে বাচ্চাটা হয়তো ভালোর দিকে যাচ্ছে। বাবা মার মুখে যখন হাসি দেখছি, প্রথমে দেখা যায় যে তারা আমাদের উপর ট্রাস্ট রাখতে পারতেছে না। যখন আমরা বাচ্চাটাকে সুস্থ করে তুলছি, দেখা যাচ্ছে যে তাদের মুখে হাসি, এবং এমনও হয়েছে যে তারা তাদের আত্মীয় স্বজন নিয়ে আমাদের এখানে এই ট্রিটমেন্টের জন্য এসেছেন, বা দেখা গেছে যে তারা আমাদের উপর ভরসা করে বারবার এখানে যে কোনো সমস্যায় চলে এসেছেন। তো আমি এই চ্যালেঞ্জটাকে খুব পছন্দ করি। যেই কদিন ধরে আপনি আছেন, সব থেকে আনন্দের মুহূর্তগুলো কি শিশু বিভাগে কাজ করতে গিয়ে, কখন সব থেকে ভালো লাগে? আমার কাছে সবচেয়ে ভালো লাগে যখন আমি নিউনেট মানে নবজাতকদেরকে সুস্থ করে মার হাতে তুলে দেই। কারণ মারা তো ইউজুয়ালি ভাবেন যে আমার বাচ্চাটা হয়েছে, আমি বাচ্চাটাকে আমার কোলে পাবো, বাচ্চাটাকে আমি ব্রেস্ট ফিডিং করাবো। তো মার কাছে এটা খুবই একটা টেনশনের ব্যাপার যে বাচ্চাটাকে আমরা নবজাতক বিভাগে ভর্তি করে দিয়েছি। তো 5 দিন বা 7 দিন পরে যখন মার হাতে বাচ্চাটা তুলে দিই, মার মুখে যে হাসিটা দেখে, এটা আসলে অতুলনীয়। মানে এই হাসিটার জন্য আসলে অন্যান্য আরও অনেক কিছু সাফারিংস আছে আমাদের বিভাগে, সেটাকে ইগনোর করা যায়। বাহ, এরকম হাসি মুখের অনুভূতি মুহূর্ত সবসময় আসলে এটা আমরাও প্রত্যাশা করি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন চিকিৎসক তথা নারী হিসেবে আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? নারী হিসেবে যদি আমি বলি, আমি চাইবো হচ্ছে নিরাপত্তা আমার কর্মস্থলে এবং বাহিরে। একটা প্লাস পয়েন্ট হিসেবে আমি বলতে চাই, আমি কিন্তু ট্রাভেলারও, সো আমি সোলো ট্রাভেলিং পছন্দ করি। তো আমি যে কোনো জায়গায় যদি যাই, আমি নিরাপত্তাটা চাইবো। আর চিকিৎসক হিসেবে বলতে চাইবো যে আমি আপাতত এখনও আমার চিকিৎসা বিভাগে কোনো প্রকার
সমস্যা আমি এখনও উপলব্ধি করিনি বা ফেস করিনি। চিকিৎসক হিসেবেও আমি চাইবো যে যাতে আমার কর্মস্থলটা নিরাপদ থাকে। অসংখ্য ধন্যবাদ। আপনার হাত ধরে হাজারো শিশুর মুখে হাসি ফুটুক, এটি আমরাও চাই। আমাদের আজকের সর্বশেষ আলোচক আছেন ডাক্তার বুশরা আল মোবাশেরা। তিনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অর্থোপেডিক সার্জারি বিভাগে কর্মরত আছেন। আপনাকে কেমন বাংলাদেশ এই অনুষ্ঠানে স্বাগত। আপনি এমন একটা বিভাগে কাজ করেন যেখানেই প্রতিদিন সকাল থেকে রাত কেউ হাসি মুখে আসে না, সবাই ভাঙাচোরা রোগী আসে অ্যাক্সিডেন্ট করে কিংবা অন্য যে কোনো উপায়ে দুর্ঘটনায় কবলিত হয়ে আপনার কাছে আসে। এই যে এইরকম একটা রুদ্ধশ্বাস মুহূর্ত যায়, প্রতি মুহূর্ত সংকটাপন্ন মানুষ আপনাদের কাছে আসে, এই বিষয়গুলো কিভাবে সামাল দেন? আপনার সার্বিক অভিজ্ঞতা যদি বলতেন। আসলে তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ। এই দেশের জনসংখ্যার পরিমাণ যেমন দিন দিন বাড়ছে, তেমনি সড়ক দুর্ঘটনায় যানবাহনের পরিমাণও কিন্তু দিন দিন বাড়ছে। আর এই দুর্ঘটনাগুলোতে আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ভূমিকা কিন্তু অনেক বেশি। আর এই ডিপার্টমেন্টে কাজ করতে আসার অভিজ্ঞতাটা আসলে খুবই মজার। আমার আব্বু আম্মু এই বিষয়ে আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছেন। আমি যখন বলেছি যে আমি আসলে এই ডিপার্টমেন্টে কাজ করতে চাই, তারা প্রথমে একটু অবাক হলেন। অবশ্য সবসময় মনে করা হয় যে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে হয়তো অনেক বেশি শারীরিক বলের প্রয়োজন, শক্তির প্রয়োজন, কিন্তু ওনারা কখনো এরকম কিছু বলেননি আমাকে। এই বিষয়ে আমি আসলে খুবই ব্লেসড। পরবর্তীতে যখন আমি এখানে কাজ করেছি আমার প্রচণ্ড ভালো লেগেছে। আসলে এটা খুবই চ্যালেঞ্জিং একটি ডিপার্টমেন্ট এবং এর প্রয়োজনীয়তা বাংলাদেশের প্রতিটি তৃণমূল পর্যায়ে রয়েছে। কেননা সড়ক দুর্ঘটনা এমন কোনো জায়গায় নেই যে হয় না, এমন কোনো ঘর নেই যেখানে হয়তো হাত কেটে যায় না অথবা পা কেটে যায় না। সবার জন্য আসলে এই ডিপার্টমেন্টের গুরুত্ব আসলে অনেক বেশি। এই জায়গায় যদি আমি বলি, রাষ্ট্রীয় সহযোগিতা বা সার্বিক যে আপনার সমর্থন প্রয়োজন চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা অব্যাহত রাখবার জন্য, সেগুলো কেমন আছে? এভাবে যদি বলতে যাই তাহলে অবশ্যই আমি বলতে চাই যে এই ডিপার্টমেন্টে এখনও আমাদের রাষ্ট্রীয় সহযোগিতা এতটা বেশিও নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলা পর্যায়ে হয়তো উচ্চ ডিগ্রি সম্পন্ন চিকিৎসকের অভাব রয়েছে উন্নত চিকিৎসা ব্যবস্থার, উন্নত প্রযুক্তির এবং উন্নত ওষুধ, এসব কিছুর অনেক ক্রাইসিস রয়েছে। এসব দিকে যদি আরেকটু চোখ দেওয়া যায়, সরকার যদি এদিকে দৃষ্টি দেন, তাহলে বাংলাদেশ সবার জন্যই অনেক বেশি সুরক্ষিত থাকবে। আমরা আশা করছি আপনার এই পরামর্শ যথাযথ কর্তৃপক্ষের নজরে আসবে। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন নারী হিসেবে তথা চিকিৎসক হিসেবে আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি দেখতে চাই আমাদের জটিল থেকে জটিলতর বিভাগে যেন নারীদের অবাধ বিচরণ থাকে। আমাদের মা বাবারা আমাদেরকে যেভাবে করে সাহস জুগিয়েছেন, আমাদেরকে আত্মবিশ্বাস দিয়েছেন যে আমরা পারবো, যেমন অর্থোপেডিক সার্জারি বা যে কোনো সার্জারি বিভাগ শুধুমাত্র ছেলেদের জন্য নয়, মেয়েরাও এখানে আসতে পারবেন। আমার মা বাবারা যেরকম এটা আমাদেরকে বুঝিয়েছেন, আরও যেন এরকম হয়ে থাকে, এটাই আমার কাম্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এর মধ্যে দিয়ে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের স্বনামধন্য স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সাথে, এবং তাদের আলোচনার মাধ্যমে তাদের যে বর্ণাঢ্য কর্মজীবন, সেখানে তাদের যে অবদান, তাদের যে ত্যাগ, তাদের যে প্রাপ্তি, সেই সম্পর্কে আমরা জেনেছি। সেই সাথে আমরা দেশের স্বাস্থ্য খাত নিয়ে তাদের পরামর্শ জেনেছি। টপিক্যাল মেডিসিন, শিশু বিভাগ, স্ত্রীরোগ, অর্থোপেডিক সহ নানাবিধ বিষয়ে আমরা আরও কীভাবে উন্নতি করতে পারি, সেই সাথে আমাদের রোগী যারা আছেন তারা কীভাবে সচেতন হলে পরে একটি সমৃদ্ধ স্বাস্থ্যসম্মত বাংলাদেশ বিনির্মিত হবে, সেই সম্পর্কে তারা বলেছেন। সেই সাথে তারা চেয়েছেন পেশাগত নিরাপত্তা, নারী হিসেবে তাদের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় যেন সমাজের সকলের সহযোগিতা থাকে, সেটি তারা চেয়েছেন। এবং আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত, একতাবদ্ধ, সমৃদ্ধ এক জনপদ হয়, সেটিও তারা কামনা করেছেন। স্বপ্নের সেই সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।